কলেজ হসপিটাল আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক চ্যানেল আইর নিয়মিত আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, হাওরে ত্রাণ কার্যক্রম তদারকিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ, ক্ষয়ক্ষতির হিসাব নিয়ে প্রশ্ন। বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে, ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত। মানব জমিন, পার্বত্য অঞ্চলে নতুন আতঙ্ক, ৯৬৯। আমাদের সময়, হাওরে তেজস্ক্রিয়তা নিয়ে ধূম্রজাল। যায় যায় দিন, টানা বর্ষণে বিপর্যস্ত দেশ। দৈনিক ইনকিলাব, দুর্যোগ মোকাবেলায় সরকারি প্রস্তুতি অপ্রতুল, হাওরে জাতীয় দুর্যোগ ঘোষণার দাবি বিশিষ্টজনদের। ভোরের কাগজ, নিহতদের অশ্রু সজল স্মরণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি, রানা প্লাজা ট্র্যাজেডি, নিখোঁজ শ্রমিকদের সন্ধান, ক্ষতিপূরণ ও ন্যায় বিচার চান স্বজনরা। দৈনিক দিনকাল, ক্ষমতা নিয়ে যথেচ্ছাচারের কারণেই হাওরে মহাবিপর্যয় ঘটেছে, সুলতানা। দৈনিক সংগ্রাম, সবশেষে পাগনার হাওরও ডুবল। দ্য ইন্ডিপেন্ডেন্ট, রামপাল পাওয়ার প্ল্যান্ট ওয়ার্ক স্টার্টস টুডে। শিরোনামগুলো দেখলাম সংবাদপত্রের। আজ ভাঁজের উপরে যদি আমরা প্রধান শিরোনামগুলো দেখি, রানা প্লাজার ৪ বছর পূর্তিতে সেই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ করা হয়েছে। যারা জীবিত রয়েছেন, ক্ষতিগ্রস্ত শ্রমিক, তাদের ক্ষতিপূরণ সবাই যেন পান সেই দাবি জানানো হয়েছে। পুনর্বাসনের দাবিগুলো জানানো হয়েছে। বিচার দ্রুত শেষ করার দাবিও উঠে এসেছে নানান রকম কর্মসূচি থেকে। সেই বিষয়গুলো রয়েছে শিরোনামে। অত্যন্ত সঙ্গত কারণে রানা প্লাজা আমাদের রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে যতগুলি দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে সবচাইতে বড় দুর্ঘটনা, এবং সেটির যে প্রচারণা এবং সেটির যে বাস্তবতা, সেই বাস্তবতা শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি আন্তর্জাতিকভাবেও নানাভাবে প্রশ্নবিদ্ধ করেছে। এর আবার একটা উল্টো দিক আছে যে ওই দুর্ঘটনার পর থেকে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে আন্তর্জাতিক স্ক্রিনিং এর মধ্যে দিয়ে যেতে হয়েছে, যার ফলে কমপ্লায়েন্স, যেটা আমরা শুনি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে শ্রম নিরাপত্তা জোরদার করা, ফ্যাক্টরিগুলিকে নিরাপদ জায়গা করা, সেগুলি হয়েছে। আর যে চাবিগুলো স্থাপন করা হয়েছে সেগুলো হচ্ছে, একটা হলো ক্ষতিপূরণ, বিচার, আরেকটা হচ্ছে রানা প্লাজার দুর্ঘটনায় যারা এখনো বেকার আছেন তাদেরকে চাকরি দেওয়া। এই ক্ষেত্রে বিএমএ ২টি প্রশ্নের জবাব দিয়েছে। তারা বলেছে যে ক্ষতিপূরণের টাকা এখনো জমা আছে, ক্ষতিগ্রস্ত কেউ যদি নিজেদের প্রমাণ করতে পারেন তাহলে সেই টাকা পাওয়া সম্ভব। এটি বিজিএমের পক্ষ থেকে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে। আরেকটি হচ্ছে যে বিজিএমএ স্পষ্ট করেই বলেছে যে তাদের কাছে রানা প্লাজার কারণে ক্ষতিগ্রস্ত বেকার কেউ আসছেন না, যদি সেই রকম কাউকে পাওয়া যায় সেই চাকরির ব্যবস্থা করার ব্যাপারেও তারা প্রস্তুত আছেন। কাজে এই দুইটি ব্যাপারে আমার ধারণা যে যৌক্তিকভাবে যদি আমরা উদ্যোগ গ্রহণ করি, বিশেষ করে শ্রমিক সংগঠন, মানবাধিকার সংগঠন যারা রানা প্লাজার ৪র্থ বার্ষিকীতে আয়োজনগুলি করলেন, তারা যদি উদ্যোগ গ্রহণ করেন তাহলে হয়তো এটা একটা সমাধান হতে পারে। আরেকটা হচ্ছে বিচারের দীর্ঘসূত্রতা অনেক দিন ধরে আছে। এটা পাল্টাপাল্টি অভিযোগ করা হয়। একদিকে অভিযোগ করা হয় যে রানা প্লাজার মালিক বিচার দ্রুততর করার ক্ষেত্রে তার যে ক্ষমতা বা সম্পর্ক সেটাকে কাজে লাগাচ্ছে, রাজনৈতিক সম্পর্ক কাজে লাগাচ্ছে। আরেকটি হচ্ছে যে সরকার পক্ষই সাক্ষী আনছে না, এই বিষয়ে যে সাক্ষী আনা দরকার। দেখেন, রানা প্লাজার বিষয়টা কিন্তু খুব গতানুগতিক একটি দুর্ঘটনা নয়, এবং এর ইন্টেন্সিটি যদি দেখেন, এর যে ব্যাপকতা দেখেন, সেই ব্যাপকতাও কিন্তু একটি স্বাভাবিক দুর্ঘটনার মতো নয়। কাজে এর বিচারের ক্ষেত্রে একেবারে প্রথমাফিক আইনি প্রক্রিয়া আমরা অনুসরণ করব, এটা যেমন ঠিক, আবার তার পাশাপাশি কতগুলি বিচার বিভাগের যে অ্যাক্টিভিজমের দিক আছে, যে বাংলাদেশ বিচার বিভাগ কখনো কখনো খুব ইতিবাচক ভূমিকা পালন করে অ্যাক্টিভিজমের দিক থেকে, যে এরকম একটা বড় ধরনের বিচার কাজের মধ্য দিয়ে 2টি বার্তা বিচার বিভাগ দিতে পারে। একটি হচ্ছে অভ্যন্তরীণভাবে যারা গার্মেন্ট সেক্টর ব্যবসা করে তাদেরকে কতগুলি নিরাপত্তা সূচক মানতেই হবে। আরেকটু হচ্ছে আন্তর্জাতিকভাবেও যে একটা দুর্ঘটনা হয়তো ঘটে মালিকের গাফিলতির কারণে বা যাদের গাফিলতির কারণে হোক, তাদের বিচার করা হয়। কাজে বিচার, হত্যা মামলা রয়েছে, এবং সেই বিচারটা আমরা দেখতে চাই, দৃশ্যমান বিচারটি আমরা দেখতেই চাই।
আর বাকি দুইটির ব্যাপারে যেটি বললাম যে যদি কেউ ক্ষতিগ্রস্ত থেকে থাকেন, ক্ষতিপূরণ পাননি, সেই ব্যাপারে হয়তো সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিপূরণ পাওয়া সম্ভব। চাকরির ব্যাপারটিও বিজিএমইএ নেতৃবৃন্দ যা বলেছেন তাতে আমার ধারণা যে সেখানে হয়তো অগ্রগতি করা সম্ভব। রানা প্লাজার পরে আমরা জানি যে আন্তর্জাতিকভাবেও বাংলাদেশে বিশেষ করে ব্যাপকভাবে আমরা এই ঘটনার পরে আন্তর্জাতিকভাবে যখনই যেখানে গেছে রানা প্লাজাই বড় ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অ্যাকর্ড এবং অ্যালায়েন্স নামে দুটি প্রতিষ্ঠান এখানে কাজ করছে আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। কাজে রানা প্লাজা একটা বড় ধরনের ওয়েক আপ কল বলা হয়, কিন্তু খুব কস্টলি কল, যে জন্য আমাদেরকে অনেক মানুষকে জীবন দিতে হয়েছে। নির্মম বাস্তবতার মধ্য দিয়ে এই কলটি আমাদের ইন্ডাস্ট্রির জন্য এসছে। আমার ধারণা আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রির মালিকরা যারা আন্তর্জাতিকভাবে ব্যবসা করেন তারা এটা বুঝেন, কারণ তাদের বায়াররা বা যেসব দেশে তাদের গার্মেন্ট যায় তারা বুঝেন এটি। এবং আগামী 18ই মে ইউরোপিয়ান ইউনিয়নের শুনানি আছে, সেই শুনানির মধ্যে যদি আমরা আমাদের কমপ্লায়েন্সগুলি ঠিক না করতে পারি তাহলে গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইউরোপিয়ান মার্কেটে যে সুযোগগুলি পায় তার অনেকগুলি সুযোগ বাতিল হয়ে যাবে। জিএসপি বাতিল হতে পারে, অন্য কিছু সুযোগ বাতিল হতে পারে। কাজে আমার ধারণা আমাদের সরকার এবং গার্মেন্ট ইন্ডাস্ট্রি এই ব্যাপারে খুব সজাগ আছে। হ্যাঁ, এই যে কর্মপরিবেশ উন্নয়ন করা, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, এগুলি তো বড় হয়ে উঠে এসেছিল। আমরা আমাদের দিক থেকে অনেক উদ্যোগের দৃষ্টান্তের কথা আমরা দেখেছি, মালিকদের যে সংগঠন সেখান থেকেও আমরা দেখেছি, এবং সেই অগ্রগতির কিছু স্বীকৃতির বিষয় আমরা শুনেছি আন্তর্জাতিক অঙ্গনে। আপনার কি মনে হচ্ছে যে সামগ্রিক দিক থেকে কতটা এগোচ্ছে বা কি? আমার মনে হয় যে ট্রেড ইউনিয়নের কথা আছে। ট্রেড ইউনিয়নের ধরেন ট্রেড ইউনিয়ন নিয়ে একটি হচ্ছে যে বিজিএমইর পক্ষ থেকে যেটি বলা যে ট্রেড ইউনিয়ন নাই এমনটি নাই। এখন আমার ধারণা এটা একটি বসে ঠিক করবার ব্যাপার যে একটি ইন্ডাস্ট্রিতে কতগুলি ট্রেড ইউনিয়ন থাকা দরকার, একটি কারখানায় কতগুলি ট্রেড ইউনিয়ন থাকা দরকার, শ্রমিকদের আর কি ধরনের সুযোগ সুবিধা অধিকার দেওয়া দরকার, শ্রমিকদের মজুরি একটা বড় বিষয়, সেটি কতটা নিরূপণ করা দরকার এবং যাতে যথাযথভাবে লোকজন পায় সেই ব্যাপারটা নিরূপণ করা দরকার। কারণ গার্মেন্ট ম্যানুফ্যাকচারাররা একটা জিনিস স্পষ্ট, তারা বুঝে এই কথাটি যে এই যে কমপ্লায়েন্সের কতগুলি কথা বলা হয়, শ্রমিক নিরাপত্তার কথা, তাদের বেতনের কথা, ট্রেড ইউনিয়নের কথা, এই কমপ্লায়েন্সগুলি না করে কিন্তু আন্তর্জাতিকভাবে এখন পোশাক রপ্তানির ব্যবসা করা খুব কঠিন। আন্তর্জাতিকভাবে কম্পিটিটরস যে প্রতিযোগীর সংখ্যা যেমন বেড়ে গেছে, তার পাশাপাশি এই সার্ভিলেন্সটাই ব্যাপকভাবে পর্যবেক্ষণের জায়গাটাও বেড়ে গেছে। কি সরকার কি গার্মেন্ট ম্যানুফ্যাকচার কারো পক্ষেই কিন্তু এই কমপ্লায়েন্সগুলি না মেনে এখন বাংলাদেশে ব্যবসা করা খুব মুশকিল হয়ে গেছে। কাজে আমার ধারণা সেই দিক থেকে হয়তো একটা সুযোগ আছে আমাদের, যে আরো নিজেরা বসে আমাদের এই সেক্টরটা একটা বড় রপ্তানি সেক্টর, সেই সেক্টরে আমাদের শ্রমিক অসন্তোষ বা নিরাপত্তা বা বেতন ভাতা সবটাই বোধহয় নিরূপণ করা সম্ভব। কারণ এখানে শ্রমিকরাও জানে যে তারা যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন তার প্রতি ইন্টারন্যাশনাল ফোকাস খুব স্ট্রং, মালিক যারা সরকার তারা তো জানেনি। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে সবচেয়ে বেশি সংবাদ শিরোনাম হচ্ছে বন্যা পরিস্থিতি, প্লাবিত হয়ে যাওয়া হাওর, সেই সমস্ত সংবাদ। দৈনিক ইত্তেফাকের যে সংবাদ শিরোনামটি প্রথমে বলছিলাম যে হাওরে ত্রাণ কার্যক্রম নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গুরুত্ব দিয়েছেন মন্ত্রিসভা বৈঠকে, আবার বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে সেটি রয়েছে একই শিরোনামের ডান দিকে। একটি হচ্ছে যে ইতিমধ্যেই হাওরের পরিস্থিতি সম্পর্কে আমরা জানি এবং সেই প্রেক্ষিতে সরকারি উদ্যোগ আছে, সরকার উদ্যোগ নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভা বৈঠকের পরে যে সিদ্ধান্ত দিয়েছেন তারপরে এটি আরো বাড়বে। মাসুর, আপনি জানেন যে বাংলাদেশের কিন্তু প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এক ধরনের এক্সপার্টাইজ তৈরি হয়েছে। আমাদের মানুষ, সাধারণ মানুষ, দুর্দশাগ্রস্ত মানুষ, সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, এদের কিন্তু এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার এক ধরনের একটা ক্ষমতা আছে। কাজেই আমি মনে করি যে আমাদের সরকারি সহায়তা, সরকারি উদ্যোগ, সরকারি ত্রাণ এবং এই দুর্যোগ দ্রুত কাটিয়ে ওঠার সামর্থ্য আমাদের আছে। এটি আমরা হয়তো উঠবো, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা দেওয়ার পরে এটি আরো জোরদার হবে, এটি আমরা পারবো। হাওর নিয়ে যে সমস্যাগুলি এইবার তৈরি হয়েছে সেগুলি সম্পর্কে অনেকগুলি বিষয়ের দিকে নজর দিতে হবে। এটা প্রথমাভিক কোনো বন্যা না, এবং যারা হাওর দেখেন নাই তারা যদি মনে করলে থাকেন যে পাহাড় থেকে পানি আসার ফলে কিছু নদী প্লাবিত হয়েছে, এটা কোনো হাওর মানে যারা সাগর দেখেন নাই তাদের জন্য হাওর হচ্ছে সাগর।
আপনি ওই অঞ্চলের মানুষ আপনি জানেন, এবং আমরা যারা ওই অঞ্চলের মানুষ আমরা জানি যে উত্তরে মেঘালয়ের দিকে যখন আকাশ কালো করে আমরা জানি যে এই বৃষ্টি নামার পরপরই আমাদের নদীগুলি ভরে যাবে। হাওড়ে সেটা ব্যাপকত হয়েছে। হাওড়ে যে এই বন্যা হয় না প্রতি বছর তা না, বৈশাখের শেষের দিকে চৈত্র বৈশাখ মাসে একটা বন্যা হয়। এখন কতগুলি জিনিস আমার এবার পর্যবেক্ষণের মধ্যে, যেমন কেউ কেউ বলছেন যে পানির ধারণ ক্ষমতা বেড়ে যাওয়ার কারণেই বাঁধ উপচে বন্যা হয়েছে, বাঁধ ভেঙে গেছে। তো প্রথম প্রশ্ন হলো যে পানির ধারণ ক্ষমতা বেড়ে গেছে, একটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হয়েছে, 2 নম্বর হচ্ছে নাব্যতা কমে গেছে। নাব্যতা কেন কমে গেছে? আপনার উত্তরের দিকে মেঘালয়ের যেখান থেকে উজান থেকে পানিগুলি আসে সেখানে কিন্তু পাহাড় কেটে সেখানে পাথরের ব্যবসা করা হচ্ছে, সেখানে কয়লা উত্তোলন করা হচ্ছে, পাথর উত্তোলন করা হচ্ছে। এই যে ইউরেনিয়ামের যে কথা আসে ভারতীয় অংশে, সেখানে কোনো কোনো ব্যক্তি মালিকানাধীন খনিতে নানা ধরনের রাসায়নিক পাওয়া যাচ্ছে, সেগুলো আমাদের দেশে এসেছে কিনা। আগে পাহাড়ের গাছ থাকার কারণে প্রতি বর্ষণ হলে পরে বন্যার পানি আসার সময় কিছুটা বাধাগ্রস্ত হতো, কিন্তু ওই পরে ওজানে পাহাড় না থাকার কারণে এই পানি সরাসরি আসছে। এটি একটি। আগে পাহাড়ের সঙ্গে বা পানির সঙ্গে শুধুমাত্র পলিমাটি আসতো, এখন পলিমাটি আসছে না, পাথর আসছে, কয়লা আসছে, এবং এগুলি নদী আমাদের নাব্যতা কমিয়ে দিচ্ছে, যার ফলে এটা একটা স্থায়ী ব্যবস্থা। এটি আমাদের যদি উত্তর উজানের অংশ অর্থাৎ ভারতের সঙ্গে আলোচনা যদি আমরা একটা না করতে পারি তাহলে সমাধান করা খুব মুশকিল। আরেকটি কথা বলা হয়েছে যে আমরা যে পাহাড়ে বাঁধ নির্মাণ করেছিলাম, হাওড়ে বাঁধ নির্মাণ করেছিলাম, সে বাঁধের 522টি, আমি যদি ভুল না করে থাকি, পানি উন্নয়ন মন্ত্রী বলেছেন যে 522টি জায়গায় বাঁধ কেটে দিয়েছে স্থানীয় জনগণ। আমার কথাটা হলো যে একটি এলাকাকে রক্ষা করবার জন্য একটা বাঁধ আমরা দিচ্ছি অত্যন্ত সঙ্গত কারণেই মানুষ এই বাঁধের উপকারিতা পাবে, কিন্তু মানুষ এটা কেটে দিচ্ছে কেন? কেটে দিচ্ছে এই কারণের জন্য যে মানুষের প্রয়োজনের কারণে এই লম্বা দীর্ঘ বাঁধের কোথাও কোথাও তাদের একটা অ্যাক্সেস দরকার হচ্ছে। কাজেই এই যে বাঁধগুলি আমরা করলাম সেটির দুর্নীতি হয়েছে কিনা, কতটা ভালো হয়েছে সেটি ভিন্ন বিতর্ক, সেটি আলোচনা হবে, কিন্তু সেখানে জনগণের উপকারিতার জায়গাগুলি যদি আমরা না রাখতে পারি তাহলে এই বাঁধগুলি তো মানুষের জন্য উপকার বয়ে আনবে না। তৃতীয়ত যেটি হচ্ছে যে এই বিশাল হাওর অঞ্চল হচ্ছে অসংখ্য মানুষের প্রাকৃতিক বেঁচে থাকার উৎস। এখানে যেখানে একটু ধান লাগানো যায় ধান হয়ে যায়, যেখানে জাল ফেলা যায় সেখানে মাছ উঠে যায়, কিন্তু হাওরের বিশাল অংশ জলমহল করে ইজারা দেওয়া হয়েছে। এই ইজারাদাররা সেখানকার এক একটা প্রভু। আমরা যেমন ভূস্বামী থেকে ভূমি দখলকারীদের দেখি, হ্যাঁ সেই মৎস্য জলমহল বা মৎস্যমহল থেকে আমরা রাজস্ব পাই, কিন্তু সাধারণ মানুষকে বঞ্চিত করে তো সেই রাজস্বের কোনো লাভ নাই। এই যে এইবার দেখেন, আর এবং হাওর অঞ্চলে যে এক ফসলি জায়গা, এই এক ফসলিতে এইবার বোরো ধানটা ধ্বংস হয়ে যাওয়ার ফলে মাছ ধ্বংস হয়ে গেছে, এবং গবাদি পশু যা ছিল, হাঁস মুরগি তো নাই, গরু যা ছিল একটা পানির দরে বিক্রি হচ্ছে সেই জায়গাটাতে, কারণ নিজেদেরই থাকার জায়গা নেই। কাজেই আমার ধারণা যে হাওর কেন্দ্রিক একটা বিশেষ ব্যবস্থাপনা আমাদের সার্বক্ষণিক থাকতে হবে। একসময় হাওর উন্নয়ন বোর্ড ছিল, বঙ্গবন্ধু হাওর উন্নয়ন বোর্ড করেছিলেন, পরে হাওর উন্নয়ন বোর্ড এটাকে বন্ধ করে দেওয়া হয়, আবার একটা নতুন উন্নয়ন বোর্ড করা হয়েছে, জলমহল সব মিলিয়ে। তো সেটি একটা সার্বক্ষণিক জায়গাটা থাকতে হবে। কতগুলি জিনিস, একটি হচ্ছে যে উজানে পানি ব্যবস্থাপনার জন্য একটা আলোচনা থাকতে হবে, আমাদের নাব্যতা দূর করতে হবে, বাঁধগুলি যথাযথভাবে যথাস্থানে যথাভাবে হচ্ছে কিনা সেটা দেখতে হবে। হাওরের জলাভূমিতে জলের মধ্যে মানুষের যে সাধারণ মানুষের যে অধিকার সেটাকে নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষকে বঞ্চিত করে কিছু মানুষের জন্য শুধুমাত্র আপনি মৎস্য সম্পদ বা জলমহলগুলি দিয়ে দিবেন, সেটা একটা বড় ধরনের বৈষম্য, সামাজিক অন্যায্যতার সৃষ্টি করে, সেটাও ঠিক করতে হবে। আর তৃতীয়ত হচ্ছে যে এইবারের বন্যায় যেটা আমরা দেখলাম যে অতি বন্যা যে কোনো সময় হতে পারে, বৃষ্টিপাত 30 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত, এটাই তো সারা পৃথিবী ক্লাইমেট চেঞ্জের জন্য। আপনি সেদিন আন্তর্জাতিক খবরে দেখেছেন যে কানাডা একটা হিমশৈল চলে আসছে, যেটা এই সময় আসার কথা না, একটা মানে হিমশৈল যেটা বরফের চাই যেটি হয় সেখানে, কিন্তু এইবার যেভাবে এই সময় চলে এসছে কানাডার লোকজন তার সৌন্দর্য দেখতে যাচ্ছে, কিন্তু জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন যে এটা হলো জলবায়ু পরিবর্তনের ফল। কাজে সেটির একটা প্রভাব তো থাকবেই। কাজে আমার ধারণা এটিও, আমরা একটু আগে যখন গার্মেন্টস এর কথা বললাম যে রানা প্লাজা যেমন একটা বড় ওয়েক আপ কল ছিল, এটিও খুব কষ্টে একটা ওয়েক আপ কল হলো যে আমাদের হাওর অঞ্চলের লক্ষ লক্ষ মানুষকে বাঁচানোর জন্য আমাদের সেখানে যাওয়া উচিত। আমি আর দুইটি জিনিস বলে অংশটা শেষ করতে চাই। একটি হচ্ছে এই দুর্যোগকে নিয়ে রাজনীতি। ঢাকায় আমরা প্রত্যক্ষ করছি যে
এটাকে দুর্যোগ কবলিত এলাকা ঘোষণা করা না করা, আমি ব্যক্তিগতভাবে বিশেষজ্ঞ নই যে কি হলে পরে দুর্যোগ কবলিত ঘোষণা করা হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে দুর্যোগ কবলিত এলাকা ঘোষণা করা হোক বা না হোক, দুর্যোগ কবলিত মানুষের পাশে তো আমাদের দাঁড়াতে হবে, সরকারকে তো দাঁড়াতে হবেই। কিন্তু আমরা যারা বেশি কথা বলছি, আমরা আমাদের দায়িত্ব পালন করছি। আমি এখন পর্যন্ত সামাজিক সংগঠনগুলির উপস্থিতি দেখি নাই, এনজিও গুলির সরকার কৃষি ঋণ মৌকুব করেছে, কৃষি ঋণ আদায় স্থগিত করেছে। সেই অঞ্চলে আমি জানি যে অসংখ্য এনজিও কাজ করে ক্ষুদ্র ঋণের জন্য। এখন পর্যন্ত এই এনজিও গুলি কিন্তু বলে নাই যে এই সময়ের জন্য যে আমাদের ক্ষুদ্র ঋণের বা আমাদের যে বেনিফিশিয়ারিজ আছে, আমাদের যে উপকারভোগী আছে, তাদের জন্য আমরা ঋণ মৌকুব করলাম, বা এনজিও গুলি এখন পর্যন্ত ত্রাণ নিয়ে যায়নি। রাজনৈতিক দলগুলি পরিদর্শন করতে যাচ্ছেন, কিন্তু সেই মানুষের পাশে দাঁড়ানোর জন্য যাচ্ছেন। আমার এলাকায় ত্রাণ পরিচালনা করা একটা কঠিন কাজ। সেখানে আমাদের মতো, আমরা এখানে যারা ঢাকায় বসবাস করি, এরকম দীর্ঘ পথ নাই। সেখানে নৌকায় যেতে হয়, নৌকায় থাকতে হয়, নৌকায় জীবনযাপন করতে হয়। ঝড় বৃষ্টির মধ্যে নৌকাই একমাত্র পথ। কিছুটা হেঁটে যেতে হয়, কিছুটা নৌকায় যেতে হয়, কিছুটা রিক্সায় যেতে হয় হয়তো। কাজেই এই অঞ্চলে কিন্তু এই কার্যক্রম পরিচালনাটা একটা দুরূহ ব্যাপার। কাজে আমি যেটা প্রত্যাশা করি যে ঢাকায় আমরা যারা নানা ধরনের তাত্ত্বিক বিষয় আলোচনা করছি, সেই আলোচনাগুলি থাকুক, হোক, কোনো আপত্তি নাই, এগুলি লাগবে। কিন্তু এই মুহূর্তে দরকার হচ্ছে দুর্গত মানুষগুলির পাশে দাঁড়ানো। আমাদের খেয়াল রাখতে হবে এই মানুষগুলি এক ফসলি মানুষের জীবন। এখানে যাদেরকে সরকার 100 দিনের কর্মসূচি নিয়েছে, 30 কেজি করে চাল এবং 500 টাকা করে, এটি হচ্ছে একটা হতদরিদ্র নিম্ন স্তরে, কিন্তু মাঝারি যারা ধান ক্ষেতের উপর নির্ভর ছিল, মাছের উপর নির্ভরশীল ছিলেন, তারা কিন্তু ওই টাকাটাও নিতে পারবেন না, ওই সহায়তাও নিতে পারবেন না। তার পাশাপাশি তাদের পক্ষে তাদের নিজস্ব সম্পত্তির উপর বিবেচনা করে বেঁচে থাকা খুব মুশকিল। কাজেই এই 2-3 টায়ারে সেখানে কাজ করতে হবে। আমি মনে করি যে এই দুর্যোগটি ভয়াবহ, দুর্যোগ কাটিয়ে ওঠার সামর্থ্য, অভিজ্ঞতা, সরকারি উদ্যোগ তিনটাই আমাদের সঙ্গে আছে। কিন্তু এটি নিয়ে যত বেশি রাজনৈতিক বিতর্ক করা হবে, তার চেয়ে বেশি তাদের পাশে দাঁড়ানোটা জরুরি বলে আমি মনে করি। এবং ভবিষ্যতে আঞ্চলিক, বিশেষ করে ভারতকে তো অবশ্যই, ভারতকে নিয়ে এর একটা পরিকল্পনা করা দরকার। তা না হলে 20 বছর উত্তরাঞ্চল থেকে পানি আসবে, আউর অঞ্চলে এই দুর্যোগের একটা সম্ভাবনা থেকেই যাবে। কিন্তু এই যে প্লাবিত হওয়ার হাত থেকে ঠেকানোর জন্য যে বাঁধের ব্যবস্থা করা হয়, আমরা এবার শুরু থেকেই দেখে এসেছি যে সেই বাঁধ নির্মাণের ক্ষেত্রে দুর্নীতি একটি বড় কারণ, এবং যেটি মানে স্বীকৃতও হয়েছে যে হ্যাঁ, সেই পানি উন্নয়ন বোর্ড থেকে সে কথা বলা হচ্ছে যে ঠিক আছে, টাকা দেওয়া না দেওয়া, এটি হচ্ছে, আমি যেটি ধারণা, আপনি যেটা বলেছেন সব সঠিক। কিন্তু আবার একেবারে এই মুহূর্তেই দুদক যেভাবে দৌড়ে সেখানে গেছে, এটিও খুব টাইমের দিক থেকে ঠিক হয়েছে বলে আমি মনে করি না। কারণ এখন বাঁধ নির্মাণের দুর্নীতি হয়েছে, এই জন্য অফিসাররা ব্যস্ত থাকবে নাকি অফিসাররা এখন দুর্যোগ মোকাবেলা করবে? আমার ধারণা যে চিহ্নিত হয়েছে এবং এটি খুব স্পষ্ট যে এই বাঁধ নির্মাণগুলিতে দুর্নীতি হয়েছে। কাজেই এটি পানি উন্নয়ন মন্ত্রণালয়, পানি উন্নয়ন বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন তারা একটি বিষয়ে কাজ করবে। এবং অবশ্যই দুর্নীতিবাজদের চিহ্নিত করতে হবে, অবশ্যই তাদের টাকা আটকে দিতে হবে। এই প্রক্রিয়াগুলিকে চলবে। কিন্তু এই প্রক্রিয়াটা এখন আমরা যদি প্রায়োরিটি ঠিক করি, এখন তো প্রায়োরিটি হচ্ছে, এটি হচ্ছে লং টার্ম, যে আমরা দুর্নীতি হয়েছে, দুর্নীতিবাজদের ধরবো, ভবিষ্যতে বাঁধ নির্মাণ করবো, দুর্নীতি হবে না, এগুলি কাজগুলি করতে হবে। কিন্তু এখন অগ্রাধিকার যদি বলেন, অগ্রাধিকার হচ্ছে সবচাইতে হতদরিদ্র মানুষগুলিকে বাঁচানো। আপনি দেখবেন যে হাঁস মারা গেছে, মাছ ধরে যারা জীবিকা নির্বাহী করতো, মাছ ধরার জীবিকা নির্বাহ মানে গেলে জাল ধরে মাছ ধরা না, মাছ ধরা, মাছ বাজারজাত করা, মাছ প্যাকেট করা, মাছ বাজারে অনেকগুলি কাজ। কাজেই শ্রমজীবী সাধারণ মানুষের প্রতি পাশে দাঁড়ানোটা হলো জরুরি কাজ। তার পাশাপাশি যে আলোচনাগুলি করলাম, যে মানে বাঁধ নির্মাণের দুর্নীতির সঙ্গে জড়িতদের ব্যবস্থা করা, এখন পর্যন্ত স্থানীয় সরকারের তৎপরতা, এক জয়তুন্নেসা নামে এক মহিলা, তিনি একদম ঝাঁপিয়ে পড়েছেন। কিন্তু ওই অর্থে স্থানীয় সরকার যে সংস্থাগুলি, তাদের আমরা দেখি না। এমপি যারা হয়েছেন তাদেরকে আমরা খুব কম দেখছি। মন্ত্রীরা গিয়েছেন সেখানে, সেটা ঠিক, কিন্তু বড় বিরোধী দল যারা এটি বিষয় নিয়ে বেশি বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, তাদের সেই বক্তৃতা বিবৃতির প্রতি আমার মানে কোনো অনাস্থা নাই। কিন্তু তাদেরকেও সেখানে দেয়, তাদের তো সেখানে ইউনিট আছে, সেই ইউনিটগুলি কাজ করছে কিনা। আমার ধরনের আমরা যখন একটা দুর্যোগ হয়, সেই দুর্যোগে কিন্তু বাংলাদেশের ঐতিহ্য আছে, আমরা সবকিছু ভুলে সেখানে দাঁড়াই। আমি মনে করি যে হাওড়ের পাশে আপাতত তাদেরকে রক্ষা করা, তাদেরকে বেঁচে থাকা, তাদের এই সুস্থ জীবনে ফিরে আসা জরুরি দরকার। তারপরে পাশাপাশি আপনি দুর্নীতি, বাঁধ নির্মাণ, ভবিষ্যৎ পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে। সংবাদের মধ্যে রয়েছে যে রাজধানীতে বৈশাখ মাসেই
আষাঢ়ের মতো বৃষ্টির ফলে রাজধানীর অনেক রাস্তাঘাট ডুবে গেছে, জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং বৃষ্টির কারণে নানাভাবেই নাগরিক ভোগান্তি বেড়েছে। ঢাকা শহরের পরিবহন ব্যবস্থার কথা আমরা জানি, গণপরিবহন ব্যবস্থা তো একেবারেই অকেজো অবস্থা, সেটা তো আমরা এমনিতেই জানি। কিন্তু আপনি জানেন যে গত কয়েক মাস ধরে ব্যাপক উন্নয়ন কাজ হচ্ছে সিটি কর্পোরেশনের, এবং এই সময় বৃষ্টি হওয়ার কারণে আপনি এই উন্নয়ন কাজ যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তার পাশাপাশি এই অতি বর্ষণের কারণে জলাবদ্ধতা এই উন্নয়ন কাজগুলি হারিয়ে যাচ্ছে। আমাদের একজন মেয়র বলেছেন যে আগামী আগস্ট মাসের পর থেকে নগরী তার জলাবদ্ধতা থাকবে না। আগস্ট মাসের পরে জলাবদ্ধতা থাকার প্রয়োজনীয়তা মানে সম্ভাবনা কত দূর আছে এটা যারা আবহাওয়ার সাথে সম্পর্কিত তারা জানেন যে আগস্ট মাসের পর থেকে বৃষ্টি এমনিতেই হয়তো কমে আসবে। কিন্তু এই যে নগর পরিকল্পনায় তো আমরা বহুবার বলেছি যে বর্ষাটা আমরা জানি, কিন্তু এবারের বর্ষাটা একটু আগে এসছে, সেটি হয়তো একটু কারণ। কিন্তু সার্বিকভাবে ঢাকা এবং চট্টগ্রামের দিকে যদি আমরা তাকাই, তারা দেখেছে এটা কি আষাঢ়ে বর্ষা, কি বৈশাখী বর্ষা, কি চৈত্রের বর্ষা, সামান্য বর্ষণেই কিন্তু চট্টগ্রাম তলিয়ে যাচ্ছে, সামান্য বর্ষণেই কিন্তু ঢাকা চলাফেরার অনুপযুক্ত হয়ে পড়ছে। আমাদের তিনটি কর্পোরেশনে মেয়ররা আছেন। আমরা এতদিন বলতাম যে জনপ্রতিনিধি না থাকাতে এটা দেখার কেউ ছিলেন না, এবং তারাই বিষয়টি দেখবেন। চট্টগ্রামের মানুষ এখন বিশ্বাসই করতে শুরু করেছে যে তারা জলাবদ্ধতার কবল থেকে কোনোদিন মুক্তি পাবেন না। ঢাকার মানুষও বিশ্বাস করতে শুরু করেছে যে গণপরিবহন ব্যবস্থায় কোনো সুশৃঙ্খলতা ফিরে আসবে না, এমনকি জলাবদ্ধতা না থাকলেও আসবে না। কিন্তু জলাবদ্ধতা হলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়। আমরা যে চিত্র সংবাদপত্রের পাতায় দেখি, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, গৃহবধূরা রিক্সা থেকে পড়ে যাচ্ছেন, খানাখন্দকের মধ্যে গাড়ি পড়ে যাচ্ছে, রিক্সা পড়ে যাচ্ছে, এগুলি ভালো নগরের লক্ষণ না। আমরা রাজধানীকে ভালো নগর হিসেবে বলতে চাই, চট্টগ্রামকে ভালো বড় নগর। আমাদের বড় নগর বলতেই তো এই দুইটা। এই দুইটির যে চেহারা বর্ষায় আমরা দেখি, অতি বর্ষণের সময় দেখি বা একটু বেশি বর্ষণ হলে দেখি, সেটি কোনো ভালো শহরের উদাহরণ না। আমাদের নগর পিতারা বা সরকারের নীতি নির্ধারকরা যদি এই দিকে নজর দেন তাহলে আমরা কৃতার্থ হই। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য জনাব মঞ্জুরুল হাসান বুলবুল। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।